আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মাফিয়া চক্রে প্রধান দেশ ছেড়ে পালালেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা, তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে বর্তমান সরকার নিজেরাও যাতে ব্যর্থ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। নয়াপল্টনে দলের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নাজিফ ফরাইজির রিপোর্টে। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আরও কিছু পথ অতিক্রম করতে হবে বলে জানান তারেক রহমান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। মাফিয়ারা দেশকে ধ্বংস করেছে আগেই, আর এখন তারা ছাত্র জনতার বিজয় নৎসাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিব গণতন্ত্র লুটের সব চক্রান্ত রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। দলের সিনিয়র নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জনগণের ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান। আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল। সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। এদিকে মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করতে পেরে তুষ্ট বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। সেই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানায় গণসমাবেশে আসা নেতাকর্মীরা। খানাল আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হয় বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা। বিরূপ আবহাওয়ার কারণে 2 দিন পর হওয়া আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই গণসমাবেশে লক্ষ জনতার ঢল নামে। আজকে হাতে একটি মোবাইল
এই মোবাইলটা পর্যন্ত হাতে নিয়ে আসতে পারতাম না, পুলিশ চেক করে ধরে নিয়ে যেত। আজকে মানুষের মধ্যে কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই, নেই কোনো গ্রেপ্তার আতঙ্ক, নেই কোনো খুনি হাসিনার ভয়। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে গণতন্ত্র দিবস পালন করতেছে। জনতার স্রোত একদিকে নাইটেঙ্গেল মোড় ছাড়িয়ে চলে যায় কাকরাইল মোড় পর্যন্ত, অন্যদিকে ফকিরাপোল মোড় হয়ে আরামবাগ পর্যন্ত অবস্থান নেয় নেতাকর্মীরা। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করে। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বিরুদ্ধে আওয়ামী প্রতাত্তরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আশা করি বাংলাদেশে তাদের জায়গার হবে না ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে একটা শক্তিশালী সরকার গঠন হবে, আর স্বৈরাচার যেন এই দেশে আর কখনো না আসতে পারে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানায় তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে আবার ওই দেশের শাসনভার গ্রহণ করে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবে। এই তারেক রহমানের, এই খালেদা জিয়ার এবং বাংলাদেশের যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীর মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবি এই সরকারের কাছে আমাদের। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানায় নেতাকর্মীরা। আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। নির্বাচিত সরকার হলে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং জনগণকে কন্ট্রোল করতে পারবে। স্বৈরাচারী কাঠামো যাতে এদেশে আর ফিরে আসতে না পারে সেজন্য এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে গণসমাবেশে আগত সব স্তরের নেতাকর্মীরা। খান আলামিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় শোভাযাত্রা করেছে বিএনপি। বরিশালে বিএনপির শোভাযাত্রায় যোগ দেয় হাজার হাজার নেতাকর্মী। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সালিমা রহমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ ও মিছিল হয়েছে। নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। খুলনায় নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে বিভাগীয় সমাবেশ হয়েছে। এ উপলক্ষে সিলেট ও রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সমাবেশ হয়েছে। ধৈর্য ধরতে হবে, বদনাম হয় এমন কাজ করা যাবে না। যদি কেউ করে, আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে। পার্টিকে দুর্নামের ভাগীদার করানোর জন্য যারা এইরকম শয়তানি করবে, এইরকম দুষ্কর্ম করবে, পার্টি তাদেরকে মার্জনা করবে না। রাজনৈতিক দল নিবন্ধন আইন ও বিধিমালা পরিবর্তনের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জানান, বিদ্যমান আইন রাজনৈতিক দল গড়ে তোলার অধিকারকে ক্ষুণ্ণ করে। দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের হাত থেকে গণসংহতি আন্দোলনের নিবন্ধন সনদ নেয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক মাথাল, নিবন্ধন নম্বর 53। নিয়ম অনুযায়ী সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েও কোনো আপত্তি না উঠায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও প্রতীক গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দেয় নির্বাচন কমিশন। সরকারের যে নিবর্তনমূলক তৎপরতা আমাদের মতো গণতান্ত্রিক দলগুলোর উপরে ছিল, তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জনগণের সমস্ত অধিকার হরণ করতে চেয়েছে, সেই একইভাবে তারা রাজনৈতিক দলও যাতে বিকশিত হতে না পারে, নানাভাবে তাকে সংকুচিত করে রাখা যায়, সেইটার অংশ হিসেবেই গণসংহতি আন্দোলন নিবন্ধনকে আটকে রেখেছে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। রাজশাহী নগরের তেরোখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সকালে এর উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটা সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসবে, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যক। এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মাদকের গডফাদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। চলমান যৌথ অভিযানে মাদকের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করতে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দেখুন শরীয়ত খানের আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত 18 জুলাই শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মঙ্গলবার মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার SI পায়েল হোসেন। আর রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলাগুলো হত্যা মামলা, হত্যার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি কথা মামলা বলেছি যেটা টাকা পয়সার ব্যাপার, সেটা অলরেডি এই এজাহারে আছে, আমদ সুমানের কথা বলা আছে। আর যে বিষয়গুলি আমি অন্যান্য যে বিষয়গুলো বলেছি জাতির সামনে এদের বিভিন্ন যে 15 বছরের কার্যক্রম সেগুলি আমি তুলে ধরেছি। আজকের যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নেবিচার চাচ্ছি। রাজধানীর ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় সাংবাদিক শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। অপর এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একই সাথে উত্তরা পূর্ব থানার 6 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন। সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9টার দিকে সাবেক এই বিচারপতিকে আদালতে নিয়ে আসা হয়। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গেল 23 আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি।
রংপুরে আবু সাইদ হত্যাসহ ঢাকার ভেতরের হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাইতে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসে কাঁদলেন সাব্বির সাকিবের বাবা। রিপোর্ট করছেন অধরা ইয়াসমিন। আমার ছেলে খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা বোনের বাড়ি চলে গেছে। একমাত্র ছেলে হত্যার বিচার চাইতে এসে হাওমাও করে কাঁদলেন সাকিবের বাবা। গেল 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সে। আমি সুস্থ বিচার চাই। নিহতের বাবা জানান, সাকিবের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পথে হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ কর্মীরা। হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরো আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা ধারে দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি বাড়ি পৌঁছানোর পর সময় বেঁধে দিয়ে আধারেই লাশ দ্রুত দাফনে বাধ্য করে পুলিশ। 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসে অভিযোগ জমা দেন নিহতের স্বজনরা। এতে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ আরও অনেককেই। এগুলো আমাদের কাছে তথ্য আকারে, অভিযোগ আকারে আসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা যখন কোর্টের কাছে পিটিশন আকারে দায়ের করব, সেইটা তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মামলা হবে। 9টা অভিযোগের মধ্যে এটা একটা অন্যতম হৃদয় বিদারক ঘটনা। চিফ প্রসিকিউটর জানান, আগে ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে, তবে অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। এমনভাবে বিচার করা হবে যেন এ নিয়ে দেশ বিদেশে কোনো প্রশ্ন না ওঠে বলেও মন্তব্য করেন তিনি। যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এরকম যাতে বলতে না পারে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বাজেট সহ আর্থিক খাত সংস্কারে $100 কোটি ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে হতে পারে অনুমোদন। আর জ্বালানি ও জলবায়ু খাতে $4 থেকে $500 কোটি দিবে আইডিবি। বিশ্বব্যাংক ও আইডিবির সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আলোচনা ইতিবাচক ও বাস্তবায়নযোগ্য। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ বার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ঋণ সহায়তার নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা দিবে বিশ্বব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। পরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার মিস্টার নাসির সুলাইমান ও অর্থ উপদেষ্টা জানান, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন তারা। $4 to $5 billion 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় $4 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সিলেটে অলরেডি সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে। অতএব এইগুলো ওরা সহায়তা দেবে। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওরা সাহায্য দেবে। জ্বালানি ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি ক্ষেত্রে ওরা এক্সপ্লোর করবে, ওরা ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলো পূরণে সহায়তার কথা জানায় বিশ্বব্যাংক। আশিকুল আলম, RTV, ঢাকা।
নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার ৩৮ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা, যা দুদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন তারা। তবে ঢাকা দিল্লির বর্তমান শীতল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি এ সফরের এজেন্ডা ছিল না বলে স্পষ্ট মত দেন বিশ্লেষকরা। শাকিলা করিমের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। চলতি মাসের 14 তারিখ ঢাকা সফরে আসে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সহ 6 সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে নেইম্যান থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মাত্র 25 ঘন্টার সফরে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধিরা। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডোনাল্ড লু। নির্বাচন নিয়ে নবগঠিত সরকারের সঙ্গে লুর কোনো আলোচনা না হলেও মার্কিন প্রভাব থাকায় পরবর্তী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো সন্দেহ থাকবে না বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। এই প্রতিনিধি দলের আলোচনাটা দিয়ে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং এই আস্থার জায়গাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ তৈরি হয় সেইগুলি নিয়ে একটা পর্যায়ে আলোচনা শুরু করতে হবে। আর ডোনাল্ড লু দিল্লি থেকে ঢাকা আবার ঢাকা থেকে দিল্লি ফেরত যাওয়ায় ঢাকা দিল্লির মধ্যকার শীতল সম্পর্ক নিয়ে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিলেন সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের নিজস্ব সিদ্ধান্ত। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকা ও দিল্লির সম্পর্কের ভিত্তিও আলাদা। আমাদের একটা পারস্পরিকতা আছে, সেটা উভয় দিকে উপলব্ধি থাকতে হবে। আমাদের দিক থেকে তো আমরা সেই পারস্পরিকতার কথা তো মানি এবং আমরা তো ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে আগ্রহী। এখন ভারত সেইটা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, আমি মনে করব যে সম্পর্ক তত স্বাভাবিক পর্যায়ে ফেরত আসতে পারবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস মিলেছে। কিছু টেকনিক্যাল ক্যাপাসিটি লাগে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে দিতে পারে। আমরা তো এই অভিজ্ঞতা আছে, আগে দুবার আমরা টাকা এনেছি, একবার দিয়েছি, একবার এনেছি। কোর্টের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে যে টাকা পাচার হয়েছে। কোনো ব্যক্তি যদি সেটা নিয়ে থাকে, সেই ব্যক্তির বিরুদ্ধে আপনাকে পাচারের অভিযোগ প্রমাণ করতে হবে। ওই দেশে আবার তারা একইভাবে কোর্ট পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। তারপরে ওরা আইডেন্টিফাই করবে টাকাটা কোথায় আছে, তারপরে সেটা ট্রান্সফারের ব্যাপার আসবে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে দেশ সংস্কারে সময় দিতে সম্মত মাঠে থাকা সব রাজনৈতিক দল। দেশ সংস্কারের গুরুত্বপূর্ণ এই সময়ে ওয়াশিংটনের পাশে থাকার বিষয়টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন এম হুমায়ুন কবির। সাপোর্ট যেটা আমাদের প্রয়োজন হয় সেটা দিতে পারে। শাকিলা করিম, RTV, ঢাকা। বিভিন্ন অফিস, আদালত ও স্থাপনায় প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের অবকাঠামো নির্মাণেও কৃত্রিম শক্তির ব্যবহার কমানোর পরামর্শ দেন তিনি। সকালে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওজোন দিবসের এবারের প্রতিপাদ্য করব ওজোন স্তর সংরক্ষণ, রুখব জলবায়ু পরিবর্তন। অনুষ্ঠানে ওজোন স্তর রক্ষা ও জলবায়ু মোকাবেলা করে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান আলোচকরা। আজকের প্রতিপাদ্যটা ওজোন এবং জলবায়ু পরিবর্তনকে একসাথে সংযুক্ত করছে, কারণ যেই বিশেষ গ্যাসটা নিয়ে কথা বলা হচ্ছে, সেই বিশেষ গ্যাসটা আমি জিয়া ভাই থেকে যেটা শুনলাম যে এটা এখন মন্ট্রিয়াল প্রোটোকল দায়িত্ব নিয়েছে। দেখেন দুপুর 12:30টায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আমরা বিল্ডিংটাকে এমনভাবে পরিকল্পনা করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলোর খতিয়ে দেখা হবে, এমন কথা জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির
প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন। তারা বাধ্য হয়েই যে কোনো সরকারি প্রাক্কলন করতেন। তিনি জানান, জিডিপি, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলন করা হয়, এগুলোর বস্তুগত ভিত্তিগত অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয়েছে এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত নিয়ে শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। বৈঠকে 24টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। সাভারের আশুলিয়ার 2টি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্ধ মাস্কট কারখানার সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে রেডিয়েন্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটের আঘাতে রোকেয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারাগারের অনিয়ম দুর্নীতি স্বীকার করে সেগুলো নির্মূলে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বলেন, কারা বিভাগ যেন বাহিরের প্রভাব মুক্ত থাকে সে বিষয়ে কাজ করা হচ্ছে। বিকেলে কারা সদর দপ্তরে মত বিনিময় সভায় তিনি জানান, বন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে। মাদকাসক্ত কেউ কারারক্ষীর দায়িত্বে থাকবে না। এখনো পর্যন্ত আলোচিত শীর্ষ সন্ত্রাসী জঙ্গি 43 জন কারাগার থেকে মুক্ত হয়েছে। আন্দোলনের সময় পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে 900 জন এখনো পলাতক বলেও জানান তিনি। যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দীর কথা 2000-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনারা যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দির কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল 98 জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। সাফানুর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল বুধবার ভুটান যাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও ভুটানের উচ্চতা ভাবাচ্ছে খেলোয়াড়দের। 20 তারিখ থেকে শুরু হতে যাওয়া 7 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও সম্ভাবনার কথা জানায় বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার হাতছানি অনূর্ধ্ব 17-তে ভালো কিছু করার। তবে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্যও ফাইনালে ওঠা। যাওয়ার আগে কোচ সাইফুল বারী টিটুর অধীনে 1 মাসের প্রস্তুতি কাজে দেবে বলে বিশ্বাস ফুটবলারদের। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কণ্ঠে আত্মবিশ্বাস। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইটা উইন হইতে পারলে হয়তো আমাদের সেমিফাইনালটা কনফার্ম বলা যায় আর কি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, তারপর আমরা চ্যাম্পিয়ন হচ্ছে চিন্তা করবো আর কি। ভুটানে উচ্চতার সাথে মানিয়ে নেয়াই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে বুধবার গিয়ে শুক্রবারই নেমে পড়তে হবে প্রতিযোগিতার কঠিন ম্যাচে ভারতের বিপক্ষে। এছাড়া বাংলাদেশের 2টি ম্যাচের মাঝে মাত্র 1 দিনের গ্যাপ। বিষয়গুলোকে চ্যালেঞ্জ মানছেন কোচ। চ্যালেঞ্জেস হচ্ছে এটাই যে 18 তারিখ গিয়ে 20 তারিখে খেলবো, আবার একদিন পরে 22 তারিখে আবার খেলবো। তো গ্রুপের 2টি ম্যাচই আমাদের খুব কুইক ফ্রিকোয়েন্সিতে খেলতে হবে। সো ওইটার জন্য আলটিমেটলি আমাদের প্রস্তুতিটা আমরা চেষ্টা করেছি যতটা ফিজিক্যালি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসটা থাকে। গ্রুপ এতে ভারত বাংলাদেশের সাথে সেমিতে ওঠার প্রতিদ্বন্দ্বিতা করবে মালদ্বীপ, আর গ্রুপ বিতে স্বাগতিক ভুটানের সাথে লড়বে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ।